নির্বাচনী তফসিল ঘোষণার আগে এবং পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা জনমনে খানিকটা হলেও ভয়ের সঞ্চার করেছে। আইন এবং সালিশ কেন্দ্র বলছে গত 9 মাসে 29 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এমন বাস্তবতায় জননিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং বিদ্যমান অবস্থার উত্তরণে সরকারের পদক্ষেপ কতটা যথেষ্ট বলে মনে করেন? আপনি 4 মিনিটের মতো সময় পাবেন। সাথে দ্বিমত পোষণ করার সুযোগ নেই বললেই চলে। যে একটি বিষয়ের উপরে কথা বলা যাবে তার আগে আইন ও সালিশ কেন্দ্র যে পরিসংখ্যান দিয়েছে 9 মাসে 29 জন, এটা কিন্তু পূর্ণাঙ্গ তথ্য না। কারণ আইন ও সালিশ কেন্দ্র বা বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর যে পরিসংখ্যানটা তুলে আনে সেটা সংবাদ মাধ্যমে যে পরিসংখ্যানটা পায় সেখান থেকে বাস্তব সংখ্যাটা এর চেয়ে বেশি, কম হওয়ার সুযোগ নেই। তো একটা জিনিস হচ্ছে মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা, এই যে শঙ্কার জায়গাটা, এইটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটার সাথে আমি পুরানা দিনের আলোচনায় যেতে রাজি না। কারণ এক সময় ছিল এই দেশে যখন ফ্যাসিজম ছিল তখন রাষ্ট্র কর্তৃক ঘটনাগুলো ঘটতো এবং সেটা ছিল ভয়াবহ রকমের। এখন কিন্তু 5ই আগস্টের পর আমরা অন্ততপক্ষে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি যে রাষ্ট্র অন্ততপক্ষে স্পন্সর করে না ঘটনাগুলোর। এখানে যা ঘটনা ঘটছে সেটা হচ্ছে বলতে পারেন রাষ্ট্রের কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা বা অবহেলার বিষয়টা আছে, যে হয়তো গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখনও মানুষের ভিতর নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা নিয়ে যে শঙ্কা, সেই জায়গাটি কিন্তু প্রবলভাবে কাজ করছে। যে কোনো মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি তিনি প্রথমেই বলবেন যে আমার প্রত্যাশা আগামী দিনে যাতে নিরাপত্তা বোধটা বেড়ে যায়, অর্থাৎ নিরাপদ থাকতে পারি আমরা। তো এই প্রত্যাশাটা মানুষ কার কাছে করছে? প্রত্যাশাটা করছে আগামী নির্বাচনের পরে সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তাদের কাছে মানুষের এই প্রত্যাশা। কারণ এই প্রত্যাশাটা এই কারণে এসছে যে আমরা বিগত দিনে দেখেছি রাষ্ট্র কিভাবে মানুষকে বাড়ি থেকে, রাস্তা থেকে, যে কোনো জায়গার থেকে, কর্মস্থল থেকে উঠিয়ে নিচ্ছে, তারপরে তাদের অনেকের আর খোঁজ মিলে না। আর যারা ফিরে আসেন তারা একটি কথাও বলতে পারেন না, বলতে চান না, ভীত থাকেন। এটার পিছনে সবচেয়ে বড় কারণটি ছিল, তখনও বলেছি এখনও বলছি, যেটা রাষ্ট্র যখন এই ঘটনাগুলির সাথে সরাসরি যুক্ত হয় তখন কিন্তু মানুষ নিজেকে আর নিরাপদ বোধ করতে পারে না এবং সে তখন বুঝে যে আমার মুখ দিয়ে একটি কথা বের হলে সেটাই আমার ক্ষতির কারণ হবে বা আমার মৃত্যুর কারণ হতে পারে। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে বর্তমান যে অবস্থাটা আমরা দেখছি, এইখানে নিরাপত্তাহীনতার প্রশ্নটা কেন আসছে এই কারণে যে সমাজে এখনও চুরি, ডাকাতি, রাহাজানি যেমন চলছে, তার পাশাপাশি মব সন্ত্রাস যে হারে বাড়ছে এবং যেভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, মর্যাদাহানি, মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া, চাঁদার নামে মানুষের কাছ থেকে নিয়ে যাওয়া, মানুষের ঘর বাড়িয়ে অ্যাটাক করা এবং সর্বোপরি মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এরকম ঘটনা কিন্তু গত কয়েক মাসে আমরা প্রত্যক্ষ করেছি। ফলে এই জায়গাতে একজন রিক্সা চালক যেমন ভীত, তেমনি একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিও কিন্তু এই জায়গাটাতে ভীত। আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে। আমরা বলতে পারি, আমরা এক বাক্যে বলে দিতে পারি যে তৎকালীন স্বৈরাচারের সময়ে এরা যা করেছে তার তুলনায় অনেক কম, কিন্তু একটি ঘটনাও 5ই আগস্টের পর আমরা আসলে দেখতে চাই না। আমরা যখন এই যে কথা বলছি এইটাকে কেন্দ্র করে যখন দেখা যাবে এটা প্রচার হবে, কেউ কেউ তাদের ভাষণে বলে ফেলবেন আমরা এত সুশীলতা চাই না, আমরা সুশীল দেখতে চাই না, এই কথাগুলির মধ্য দিয়ে কিন্তু প্রকারান্তর মারাত্মকভাবে থ্রেট করা হচ্ছে। এবং তাদের বোঝা উচিত যে মানবাধিকার কর্মীরা সব সময় জাগ্রতভাবে মানবাধিকার পরিস্থিতির যাতে ক্ষতি না হয়, মানবাধিকার পরিস্থিতি যাতে সমুন্নতা থাকে সেই চেষ্টা করবেন এবং জনগণকে তারা এই কথাটা বলবেন। তারা পত্র পত্রিকা, বিবৃতি, বিভিন্নভাবে এই কথাগুলি বলবেন। আপনি দেখেন সূচনা বক্তব্যে আপনি কিন্তু অনেকগুলি ঘটনা এনেছেন, আমি কিছু ঘটনা আনলাম। এই জায়গাগুলিতেই আসলে প্রাধান্য দিতে হবে রাজনৈতিক দলকে এবং এই বিষয়গুলি নিয়েই রাজনৈতিক দলকে এখন থেকে কাজ করতে হবে যে তারা ক্ষমতায় যাওয়ার পর পুলিশকে কিভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সহায়তা করবেন বা আইন প্রণয়ন করবেন। ইতিমধ্যে দেখেছেন পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। আমরা দেখেছি যদি এটাকে ফাংশন করতে দেন
স্বাধীনভাবে তারা যদি কাজ করতে পারে তাহলে আমার মনে হয় একটু আমরা অগ্রগতি লাভ করব। আর আপনারা যদি ক্ষমতায় যেই প্রথম এগুলি বাতিল করে দেওয়ার চেষ্টা করেন বা এই বিষয়গুলিকে নিয়ে গুরুত্ব না দেন, তাহলে নিরাপত্তা বোধটা আসবে কি করে জনগণের ভিতর? এই যে এখন যেটা দেখছি, মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের তরফ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। মব কোথায় চলে যাচ্ছে আপনারা খেয়াল করেন, ব্যবসায়ীদের বাড়িতে, আদালতে, কারা ফটকে, সব জায়গায় এখন মব তৈরি হচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে, রাস্তায় হেঁটে যাওয়া মানুষের দিকে আপনি দেখেন যেই কাজটি বিগত দিনে স্বৈর শাসকরা করেছেন, সেই একই কাজ যদি আজকে আপনারা করতে চান বা করার চিন্তা করেন তাহলে ভুল করবেন। যেমন ধরুন, এক সময় ছিল যে একটা ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের নামে বা অজ্ঞাতনামা আসামি করে মামলা দেওয়া হতো, তারপর এটা নিয়ে বাণিজ্য হতো, এটা নিয়ে দেন দরবার হতো এবং মানুষ ভুগত। সাম্প্রতিককালে দেখেন, আমরা বেশ কয়েকজন সাংবাদিককে যে সমস্ত কারণে আটক করতে দেখেছি সেগুলি নিয়ে সুনির্দিষ্ট মামলা করতে পারতেন, কিন্তু সেটাতে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা ওই যে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আপনি তাকে আটকাচ্ছেন। তখন কি হচ্ছে, এইটাই মানুষের ভিতরে যে নিরাপত্তাহীনতা, এটা কিন্তু জন্ম দিচ্ছে। নিরাপত্তাহীনতা মানে এই না যে শুধু চোর ডাকাত করে। আপনার আইন কিভাবে প্রয়োগ হচ্ছে, আপনার বিচারালয় স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, আপনার সমাজে নানান শ্রেণী পেশার মানুষরা তাদের যে স্ব কর্মক্ষেত্রে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা এবং সেই কাজের তারা মূল্যায়িত হচ্ছেন কিনা, নাকি রাজনৈতিক দলের নির্দেশিত হয়ে সেখানে মূল্যায়িত হচ্ছেন, এই বিষয়গুলি সামগ্রিকভাবে আপনার নিরাপত্তা বোধকে জাগ্রত করার জন্য এর পজিটিভ দিকগুলি আমাদের দরকার। দিন শেষে তো পলিটিক্যাল পার্টি আমাদেরকে এগিয়ে নেবেন, আলোর দিকে নেবেন, প্রগতির দিকে নেবেন। নিশ্চয়ই এমনটি করার চেষ্টা করবেন না যাতে জনগণ আবার ফুঁসে ওঠে, জনগণ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে। জনগণকে সেই জায়গাটিতে আপনারা পৌঁছায় দেন যেখান থেকে জনগণ যাত্রা শুরু করে প্রগতির দিকে এগোতে পারে। ধন্যবাদ সবাইকে।